বিবাদী পক্ষের যিনি আইনজীবী তিনি খুশি হবেন না, এটাই স্বাভাবিক। কারণ তিনি বিবাদী পক্ষের আইনজীবীর পক্ষ থেকেই তিনি নিয়োগ পেয়েছেন, বা তাদের পক্ষে কথা বলার জন্যই তিনি আদালতে কাঠগড়ায় দাঁড়িয়েছেন, এজলাসে দাঁড়িয়েছেন। তো সে সেটা খুশি হবেন না, এটাই স্বাভাবিক। তবে এটা তো সত্য যে তিনিও বিচারের স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন তুলেন নাই, এটাই তো সত্য। আমরা বরাবরই একটা কথা বলছি, খুনি হাসিনা বাংলাদেশের সাংবিধানিক এবং রাষ্ট্রীয় যত প্রতিষ্ঠান রয়েছে সকল প্রতিষ্ঠানকে গত 15-16 বছরে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে। পুলিশের কথা যদি বলি, পুলিশের এসআই, কনস্টেবল, এসপি এগুলো নিয়োগ হয়েছে কে লীগের কত বড় ক্যাডার ছিল সেটার উপর ভিত্তি করে। এবং বর্তমানে যারা পুলিশে কর্মরত আছে অধিকাংশ অফিসারই এই লীগের কোটায় অফিসার হয়েছে। তাদের গায়ে যদি আপনারা নীল কালারের পুলিশের পোশাক দেখতে পেলেও তার ভিতরে মূলত মুজিব কোটি পরিহিত থাকেন তারা, এবং তাদের হৃদয়ে তারা আদতে সাইন করে বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে বেতন নিলেও তারা মূলত দিল্লি ক্যান্টনমেন্টের এজেন্ডাই বাস্তবায়ন করেন। এরাই জুলাইয়ে গণহত্যায় জড়িত ছিল, জুলাইয়ের ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে, জুলাইয়ের ছাত্র জনতাকে খুন করেছে, গুম করেছে। গত 15-16 বছর যত গুম খুনের ঘটনা ঘটেছে, যত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডে এই পুলিশ অফিসাররা ইনভলভ ছিল। গতকাল আপনারা দেখেন, আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করি, যখন এই খুনি হাসিনার দোসরেরা, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটি দক্ষিণ পূর্ব এশিয়াতে বটেই বহির্বিশ্বের সর্ববৃহৎ সশস্ত্র জঙ্গি সংগঠন। এটি শুধুমাত্র আমার বক্তব্য নয়, এটি এখন আদালত দ্বারা প্রমাণিত এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো দ্বারা প্রমাণিত, এমনকি জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে আপনারা দেখেছেন। সুতরাং আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি বহির্বিশ্বের সর্ববৃহৎ সশস্ত্র জঙ্গি সংগঠন। এই জঙ্গি সংগঠনের জঙ্গিরা যখন অগ্নিসন্ত্রাস চালানোর জন্য ঝটিকা মিছিল বের করে, আমরা এমনও দেখেছি পুলিশের সামনে তারা মিছিল করেছে কিন্তু পুলিশ তাদেরকে প্রতিহত করে নাই, পুলিশ নির্বিকার হয়ে দাঁড়িয়েছিল। এরকম অনেক ভিডিও আপনারাও দেখেছেন, আপনারাও সাক্ষী, সাংবাদিক বন্ধুরা, তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। কিন্তু জুলাই জনতা যখনই মিছিল করেছে, যখনই তারা তাদের প্রতিবাদটি জানিয়েছে, তখনই পুলিশ সেই জুলাইয়ের যে পরাজয়ের প্রতিশোধ, সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার নিমিত্তে অন্যরকম একটা ক্ষোভ নিয়ে ছাত্র জনতার উপর হামলে পড়েছে। গতকাল ধানমন্ডি 32-এ আমরা তারই প্রতিফলন দেখতে পেয়েছি। আমরা রাষ্ট্রকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, যে সকল পুলিশ লীগ এই হামলার সাথে জড়িত ছিল, নিজেদের ক্ষোভ জ্বালা মেটানোর জন্য হামলা চালিয়েছে, তাদের প্রত্যেককে চিহ্নিত করে চাকরিচ্যুত করলে শুধু হবে না, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এবং গতকাল যে পুলিশে হামলা হয়েছে শিক্ষার্থীদের উপরে, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আহত হয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ছাত্ররা আহত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং রাষ্ট্রকে কাল বিলম্ব না করে, আমরা একের পর এক ঘটনা দেখতে পাচ্ছি। আমরা দেখলাম শিক্ষকদের উপর হামলা চালানো হইলো, আমরা দেখলাম ইবতেদায়ী শিক্ষকদের উপর হামলা চালানো হইলো, আমরা এর আগে দেখলাম শ্রমিকদের উপর হামলা চালানো হয়েছে, এর আগে ছাত্রদের একাধিক আন্দোলনের পর্যায়ক্রমে হামলা দেখছি। আমরা আর কোনো এই ধরনের নৃশংস পুলিশ লিগি কায়দায় বর্বরোচিত আমরা আক্রমণ আর দেখতে চাই না। যদি এই ধরনের কোনো হামলার ঘটনা আমরা যদি দেখি, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে আমরা আমাদের যে পদক্ষেপ, আমরা প্রয়োজনে তাদের বিরুদ্ধে রাজপথে নেমে আসতে পারবো। ধন্যবাদ। আন্দোলনের ভিতরে অনেকেই অনেক কিছু থাকতে পারে, কেউ শিবির করতে পারে, কেউ ছাত্র দল করতে পারে, কেউ নিরপেক্ষ থাকতে পারে। তো তিনি ঢালাভাবে যে ট্যাগিং করেছেন, আমি এর তীব্র নিন্দা জানাই, কারণ এই ট্যাগিংয়ের কারণেই ট্যাগিংয়ের প্রতিবাদ করতে যেয়ে জুলাই গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। সুতরাং তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি আশা করব তিনি এই যে ট্যাগিং করে যে বক্তব্য দিয়েছেন ঢালাওভাবে, হ্যাঁ শিবিরের অনেকেও থাকতে পারে, আমি জানি না শিবিরের ছিল কিনা, কিন্তু ওখানে জেনারেল অনেক শিক্ষার্থী ছিল, ছাত্র দলেরও অনেক ছিল এবং অন্যান্য সংগঠনেরও অনেকে ছিল। সুতরাং তিনি ঢালাভাবে যেটি বলেছেন, এটি ট্যাগিং করেছেন, এটি অত্যন্ত নিন্দনীয় কাজ করেছে। তাকে আহ্বান জানাবো তার এই বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করার জন্য। ধন্যবাদ। বিএনপি নেতা কিনা জানি না, ফজলুর রহমান আওয়ামী লীগের বিএনপি শাখার নেতা কিনা সেটা আমরা জানি না, বা ফজলুর রহমান
ভারতের ইশারায় বিএনপি ফজলুর রহমানকে মনোনয়ন দিয়েছে কিনা সেটা আমরা জানি না। সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করছি যে কার ইশারায় ফজলুর রহমানকে বিএনপি শেল্টার দিয়ে যাচ্ছে এবং এই যে রাষ্ট্রদ্রোহীমূলক, আদালত অবমাননামূলক একের পর এক যে বক্তব্য দিচ্ছে, তারপরে বিএনপি কেন তাদেরকে শেল্টার দিচ্ছে? তারা কি ভারতের পদলেহন করার জন্য, ভারতের প্রিয় ভাজন হওয়ার জন্য, বা শেখ হাসিনার সাথে একটি গোপন আঁতাত রাখার জন্য, খুনি হাসিনার সাথে একটি গোপন আঁতাত রাখার জন্য এবং পুনরায় ফিরে নিয়ে আসার জন্য এই ধরনের কোনো ষড়যন্ত্র করছে কিনা, বা লিগকে নর্মালাইজ করার জন্য এই ধরনের কোনো বিষয়গুলো করছে কিনা? এই জন্য আপনারা বিএনপিকে এই প্রশ্নগুলো আপনারা করবেন। কেন তারা ফজলুর রহমানের মতো একজন জঙ্গিবাদীদের সমর্থককে এবং আদালত অবমাননাকারীদেরকে, একজন নারী নিপীড়ককে, যিনি আপনি দেখেছেন একজন নারীর উপরে, নারীকে নিয়েও খুব কটূক্তিমূলক মন্তব্য করেছিলেন, এই ধরনের যারা, এবং জুলাই জনতাকে যারা ঢালাওভাবে রাজাকার, জঙ্গি ট্যাগিং করেন, এইরকম একজন ব্যক্তিকে বিএনপি কেন মনোনয়ন করেছে? আপনারা তাদেরকে এই প্রশ্নটা রাখবেন। ধন্যবাদ। বন্ধুগণ, আপনারা জানেন খুনি স্বৈরাচারী হাসিনা গত 15 বছর বাংলাদেশে যে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে, পিলখানা হত্যাকাণ্ড, শাপলায় গণহত্যা, মোদিবিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড সহ অসংখ্য ইনসিডেন্টে প্রায় 15 থেকে 20,000 মানুষ শুধুমাত্র গুলি করেই হত্যা করেছে। আয়নাঘর, গুম, খুনের মাধ্যমে আরও হত্যার শিকার হয়েছে আরও 10,000 দেশের আপামর নিরীহ নাগরিক। খুনি হাসিনা যে পরিমাণ অপরাধ করেছে, তার অপরাধের শাস্তি শুধুমাত্র একটি মৃত্যুদণ্ড তার জন্য যথেষ্ট নয়। তাকে যদি একবার মৃত্যুদণ্ড দেওয়া হয়, আবার জীবিত করা হয়, আবার মৃত্যুদণ্ড দেওয়া হয়, আবার জীবিত করা হয়, এভাবে যদি 1000 বার তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, তাহলেও সে যে অপরাধ করেছে সেই অপরাধের প্রায়শ্চিত্ত হবে না। আপনারা দেখেছেন গতকাল আদালত খুনি হাসিনার অপরাধের যে বৃত্তান্ত দিয়েছে, সেই বৃত্তান্ত পরে স্পষ্টতই বোঝা যায় তার অপরাধের তুলনায় মৃত্যুদণ্ড খুবই নগণ্য একটি অপরাধ। সেখানে আমরা গত 1.5 বছর যাবৎ ট্রাইব্যুনালের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। আমরা চেয়েছিলাম ন্যায় বিচার, ইনসাফ। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন এ ধরনের কোনো ডিমান্ড আমাদের পক্ষ থেকে ছিল না। আমরা চেয়েছিলাম শহীদ পরিবার, আহত এবং পঙ্গুত্ব বরণকারী এবং তাদের পরিবার যাতে ন্যায় বিচার এবং ইনসাফ পায়, তাদেরকে তাদের রক্তের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করাটাই ছিল আমাদের দায়িত্ব। সেই দায়িত্বের জায়গা থেকে ট্রাইব্যুনাল গতকাল যে রায় দিয়েছে, সেই রায়ে ন্যায় বিচারের প্রতিফলন ঘটেছে। বাংলাদেশের হিস্ট্রিতে দীর্ঘদিন পর স্বচ্ছ, জবাবদিহিমূলক এরকম একটি ন্যায় বিচার আমরা গত 15 বছর তো বটে, বাংলাদেশের গত 50 বছর আমরা দেখি নাই। এর মাধ্যমে বাংলাদেশের বিচার জগতে, আইন জগতে একটি নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে এই বিচার। আমরা মনে করি খুনি হাসিনা এবং তার ফেসিবাদী দোসরেরা আদালতকে যেভাবে করায়ত্ত করেছিল, সেই করায়ত্তর হাত থেকে, নাক পাশ থেকে গতকাল এই রায়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বিচার বিভাগ মুক্ত হয়েছে এবং বিচার বিভাগ স্বাধীন হয়েছে। গত 15 বছরে অনেক রায় দিয়েছে, কোনো রায়েই ন্যায় বিচারের কোনো প্রতিফলন আমরা দেখি নাই। সর্বশেষ গত 1.5 বছর ধরে ট্রাইব্যুনাল যেভাবে কার্যক্রম চালিয়েছে, যেভাবে তারা সাক্ষী শুনেছে, সাক্ষ্য নিয়েছে, বিবাদী পক্ষ যারা ছিল তাদের আইনজীবীর কথা শুনেছে এবং সার্বিক বিষয় সব কিছু শোনার মাধ্যমে সর্বশেষ গতকাল যে রায় দিয়েছে, এর মাধ্যমে আপনারা দেখেছেন আইনজীবীও, বিবাদী পক্ষের যিনি আইনজীবী ছিলেন তিনিও সাক্ষী দিয়েছেন। বিচার প্রক্রিয়া স্বচ্ছ হয়েছে। আর পাশাপাশি আমরাও দেখেছি যে বিবাদী পক্ষের আইনজীবী তাদের বক্তব্যগুলো উপস্থাপন করেছেন এবং বিভিন্ন বক্তব্য আমরা দেখেছি, যে বক্তব্য কীভাবে উপস্থাপিত হইল, কোনভাবে উপস্থাপিত হইল, এটি নিয়েও ছাত্র জনতার মাঝে ক্ষোভ ছিল। কিন্তু তারপরও রাষ্ট্র ছাত্র জনতার ক্ষোভকে আমলে না নিয়ে ইমোশনের ভিত্তিতে বিচার না করে বরঞ্চ বাস্তবতার নিরিখেই বিচার করেছে এবং তাদেরকে তাদের কথাগুলো বলার সুযোগ করে দিয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করি গতকালের রায়ে
একটি ঐতিহাসিক রায় হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, পাশাপাশি বিচার বিভাগের যে স্বাধীনতা, দীর্ঘদিন পর, দীর্ঘ 1.5-2 দশক পরে বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা ফিরে আসছে। এই জন্য আমরা এই বিচারের সাথে জড়িত সংশ্লিষ্ট সকল প্রসিকিউশন টিম সহ যারা যারা কাজ করেছেন, যারা চার্জশিট গঠনে কাজ করেছেন, যারা বাইরে থেকে সাপোর্ট করেছেন, যারা সাক্ষী দিয়েছেন, সবাইকে আমরা ডাকসুর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি।